তরুণদের নেতৃত্বে ভয়হীন সমাজ গড়ার প্রত্যাশা প্রধান উপদেষ্টার, বললেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে জনগণের হাতে। ঢাকা সেনানিবাসের MES এর ৫৪ নম্বর ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, এমন এখতিয়ার সরকারের আছে বলেছেন চিফ প্রসিকিউটর। কেউ কেউ ৭১ ভোলানোর চিন্তায় ব্যস্ত, বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরে গণভোট চায় জামায়াত, ইসির সাথে বৈঠক। দ্রুত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের মাধ্যমে একটি মানবিক ভয়হীন সমাজ গড়ার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। ওয়ার্ল্ড ফুড ফোরাম WFF এর গ্র্যান্ড ওপেনিংয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্বে চলমান সব যুদ্ধ বন্ধ করে বিশ্বব্যাপী খাদ্য ব্যাংক গড়ে তোলা, জলবায়ু তহবিল গঠন ও উদ্যোক্তাদের পেছনে সামাজিক ব্যবসায় বিনিয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। রুকনুজ্জামানের রিপোর্ট। ইতালি সফরের দ্বিতীয় দিনে সোমবার প্রধান উপদেষ্টা রোমে WFO সদর দপ্তরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সদর দপ্তরের প্রবেশপথেই তাকে স্বাগত জানান AFOর মহাপরিচালক। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মহাপরিচালক ডক্টর কু দংগু। পরে ওয়ার্ল্ড ফুড ফোরাম WFF এর গ্র্যান্ড ওপেনিংয়ে মূল বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথাও জানান। It is our youth, the young people, full of courage and hope, who led that movement. Their demand was simple: to give power back to the people, to create a society based on fairness, inclusion, and trust. Today, those young people are engaged in the rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. বিশ্বে এখনো ৬০ কোটিরও বেশি ক্ষুধার্ত মানুষের কথা স্মরণ করিয়ে দিয়ে এখনই সব যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যুদ্ধের বদলে বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট খাতের কথাও উল্লেখ করেন। উঠে আসে তার ৩-০ আর সামাজিক ব্যবসার কথাও। Break the hunger, conflict cycle, stop the wars, start the dialogue, ensure food access in conflict zones. Keep the promises, fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable build resilience. Create regional food banks to manage shocks and stabilize supply chains. Create and support local entrepreneurs, particularly youth entrepreneurs, with finance, infrastructure, and global partnership. We must rethink the entire economic system. The old way, which is based on profit-maximizing business, has left billions behind. We need to add a new kind of business. We call it social business. বক্তব্য শেষে গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করেন প্রফেসর ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও রোমের মেয়র রবার্তো গুয়েলতিয়ের। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO সদর দপ্তরে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেলে তাদের এই বৈঠক হয়। এ সময় বিশ্ব খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই কৃষি উন্নয়ন বিষয়ে দুই নেতা আলোচনা করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন মডেল ও সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন। অধ্যাপক ইউনূস ব্রাজিলের কৃষি খাতে উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। ঢাকা সেনানিবাসের MES এর একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কোন কারাগারে রাখা হবে তার নির্ধারণ হবে তাদের গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর। রিপোর্ট মোবাশ্বের আহমেদের। ফৌজদারি কার্যবিধি এবং প্রিজন অ্যাক্ট অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন MES এর 54 নম্বর ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবিলম্বে তা কার্যকর করা হবে। গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর পর 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। গ্রেফতারের পর তাদেরকেই ওই অস্থায়ী কারাগারে রাখা হবে কিনা তা জানানো হয়নি প্রজ্ঞাপনে। এই বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, সাবজেল বানানোর এখতিয়ার সরকারের আছে। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতারভুক্ত। বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। এদিকে জুলাই অভ্যুত্থানে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তুলে ধরেন শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদী শাসন কায়েমের কথা। তারেক সিদ্দিকী গণভবনে 4 আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারেক সিদ্দিকী দিয়েছেন, সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি। এছাড়া রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 21 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। PR নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সোমবার গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাথে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনী ইশতেহারে আসবে। আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সমস্যা আগে সমাধান করা হবে। কেউ কেউ ৭১-এর পরিচয়কে ভুলিয়ে দিয়ে নতুন চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত নভেম্বরে হ্যাঁ এবং না এর মাধ্যমে গণভোট চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। সিইসি AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন AHM হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ। বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আম ছালা দুটোই যাবে। বলেন, বৈঠকে প্রবাসী ভোটারদের বিষয়ে আলোচনা হয়েছে। তারা NID ছাড়াও জন্মসনদ দিয়েই ভোটার হতে পারবেন ও ভোট দিতে পারবেন বলে জানিয়েছে ইসি। গণভোট খুব সিম্পল একটি ইলেকশন, এখানে খুব বড় ধরনের ফাইন্যান্স নেই বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকার নির্বাচনের দিকে যাবে না বলে আশা করছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনা সহ গুম খুনের নির্দেশদাতাদের অনেকের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে হবে বলেও আশা তার। জামালপুরে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সার্জিস সাংবাদিকদের এসব কথা বলেন। জানান, শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এনসিপি। তাদেরকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই বলে আবারও উল্লেখ করেন এনসিপির এই নেতা।
জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী হৃদয়ের লাশ তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান। এ সময় আদালতের বড় পর্দায় হৃদয়ের মৃত্যুর ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় 29 জুলাই প্রধানমন্ত্রী দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোনালাপ ও উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। পরে সদ্য প্রয়াত গবেষক, প্রাবন্ধিক ও লেখক বদরুদ্দিন ওমর ও দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য তুলে ধরা হয়। জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন, শেখ হাসিনার সাথে নিবিড় সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর। এছাড়া জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও সাক্ষ্যে উল্লেখ করেন তিনি। পরে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত পক্ষ, জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয় আদালতে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আজ সাক্ষ্য হয়নি। 21 অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দ্রুতই 7 কলেজ সমন্বয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তারা একথা জানান। এর আগে সকাল থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে সরকারি 7 কলেজ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সোমবার বিকেল 4:45টার দিকে সরকারি 7 কলেজের 23 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর বাইরে এসে তারা জানান আন্দোলন স্থগিত করা হয়েছে। আমরা যখন শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিলেন যে অধ্যাদেশ আসলে কতদূর রয়েছে, এবং স্যারের পিএস তার সাথে আমরা দেখা করেছি, এই জন্য আমাদের অনেক সময় লেগেছে। পিএস আমাদেরকে যেটা নিশ্চিত করলো যে ভাই অধ্যাদেশ প্রায় 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে, এটা তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং তারা যে অধ্যাদেশের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের কাগজে দেখিয়ে আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি, এটা ঠিক, কিন্তু অধ্যাদেশ দিতে এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ। আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে, এখানে মেয়ে শিক্ষার্থীও রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করলাম। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল 11টার কিছুক্ষণ পর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে সচিবালয়ে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। গেল 26 মার্চ 7 কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয়, কিন্তু এতদিনেও সেই ঘোষণার কোনো বাস্তবায়ন না হওয়ায় তাদের এই অবস্থান। চূড়ান্ত অধ্যাদেশটা এখন পর্যন্ত দেয় না, এবং এক্সাক্ট ডেটটা যে আসলে কবে দিবে এই জন্য ডেটটাও আমাদের এখন পর্যন্ত দেওয়া হয় না। কারণ দেখা যায় বিগত 1 বছর যাবত আমরা যারা আন্দোলন করি বা সাধারণ শিক্ষার্থী, তারা বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতেছে। মেন কথা হলো আমাদের আজকের ভিতরে অধ্যাদেশ এটা জারি করতে হবে। আমাদের অনেক টাল বাহানা করতেছি, আমরা এই শিক্ষা নিয়ে বাণিজ্য চলতে দেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদেরকে আওতাভুক্ত করা হয়েছিল, করার পরেই দেখতে আমরা বিভিন্ন বৈষম্য আমরা শিকার হয়েছি। আমাদের দীর্ঘদিন আমাদের রেজাল্ট দিতে অনেক দেরি হইতো। বিভিন্ন বৈষম্য সরকার দেখেই একটা বিবেচনা করে আমাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে। শিক্ষা ক্যাডারদের একটা হাত আছে, তারা ষড়যন্ত্র করতেছে যাতে 7 কলেজ কোনোভাবেই যাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে না পারে। হ্যাঁ, তাদের একটা ভয় আছে, চাকরির ভয় আছে। শিক্ষা ক্যাডারের কিছু শিক্ষকরা আন্দোলন করে আমাদের এই অধ্যাদেশটা একটু করে রাখছে আর কি, হ্যাঁ, স্থির করে দিয়েছে। 12 অক্টোবরের অধ্যাদেশ জারি করে না, এবং এরই মধ্যে তারাও 2 থেকে 3 বার আশ্বাস দেয় যে আমরা অধ্যাদেশ জারি করব। এরকম যখন জারি না করে তারা এখন বিশিষ্টজনের মতামত নেওয়ার জন্য একটি সময় নির্ধারণ করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যে এই সময়টা হচ্ছে কালক্ষেপণ করা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষা ভবন হয়ে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের 3 দফা দাবি মানা না হলে তা 1 দফা দাবিতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের নিয়ে টালবাহানা করছে। সারা দেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু চলছে। সকাল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেনজি প্রজন্ম ও নারী ভোটারদের সিদ্ধান্ত। তবে রাজনীতিতে অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারী ভোটাররা তুলনামূলকভাবে পিছিয়ে আছেন। সিদ্ধান্তহীনতায় ভুগছেন জেনজি ভোটাররাও। সোমবার ইনোভেশন জরিপের ফলাফল বিশ্লেষণ নিয়ে রাজধানীর DBL ভবনে আয়োজিত এক আলোচনা সভায় জানানো হয় এ তথ্য। জাতীয় নির্বাচন নিয়ে সেপ্টেম্বরে চালানো এই জরিপে দেখা যায় ৬৮.২% নারী পিআর পদ্ধতি নির্বাচনের কথা আগে শুনেনি। পুরুষদের মধ্যে এর হার ৪৫.৯%। অন্যদিকে ২৩% নতুন ভোটার এখনও নির্বাচন নিয়ে কিছু ভাবেননি। জরিপে উঠে আসা তথ্যে দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এগিয়ে আছে বিএনপি, রংপুরে এগিয়ে জামায়াত। অন্যদিকে বরিশালের ৩১.৯% ভোটার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে দলটিকে ভোট দিতে আগ্রহী। রাজধানী কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে তার স্বামী। সোমবার রাতে কলাবাগান প্রথম লেনে লন্ডন কলেজের পাশে একটি ভবনে এই ঘটনা ঘটে। তাসলিমা আক্তার নামে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে জানায় পুলিশ। ওই ভবনের 6 তলার একটি ফ্ল্যাটে 2 কন্যা সহ নিহত নারী ও তার স্বামী থাকতেন। কলাবাগান থানা পুলিশ জানায়, তাদের ধারণা রবিবার রাতে যে কোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়। দম্পতির সন্তান ও স্বজনরা নারীর নিখোঁজের বিষয়টি জানালে পুলিশ সে বাসায় গিয়ে পুরো বাসা তল্লাশি করে। এক পর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে। ৩৫ বছর পর আগামীকাল হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রচারণা শেষ। ব্যালট পেপারে OMR পদ্ধতিতে হবে ভোট গ্রহণ ও গণনা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে 4 ধাপে নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। রাত পোহালেই বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন, যে নির্বাচনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অপেক্ষা ৩৫ বছরের। সবশেষ ১৯৯০ সালে হয়েছিল চাকসুর ভোট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 5টি অনুষদে হবে ভোট কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে 12টি করে মোট 60টি ভোট কক্ষ থাকবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকছে 4 ধাপের নিরাপত্তা ব্যবস্থা। ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা 14টি বড় LED স্ক্রিনে। জাল ভোট রোধে ভোটার তালিকায় থাকছে শিক্ষার্থীদের ছবি। 40টা ভোট দিতে গড়ে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে গোপন কক্ষ তৈরি করেছি। ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বাক্স এবং ব্যালট পেপার, গোপন কক্ষ, এভরিথিং রেডি। আর একটা জিনিস আমরা যোগ করেছি, সেটি হলো আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের কনফিউশন যেন না থাকে। আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে। এদিকে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ভোটাররা বলছেন, প্যানেল নয়, ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। আমাদের যে প্রার্থীরা আছে সবাই আর কি মোটামুটি অনেক কোয়ালিটিফুল এবং তারা সিস্টেম বেজ রাজনীতি করে। কেউ ভোট দেওয়া বাকি থাকবে না, ভোট দিতে আসা। শহর থেকেও সবাই আসবে ভোট দিতে, তারা নিজেদের যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। চাকসুর মাধ্যমে কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় গিয়ে যেন চাকসুটাকে বিনষ্ট করতে না পারে। তো পরিবেশ আপাতত মূলত আমরা ভালোই দেখতেছি এখানে।
চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪৯৩ জন। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে প্রতি লিটার পাম অয়েল ১৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়িয়ে ১৭৭ এবং পাম অয়েলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা। গত আগস্টে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করলে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দেয়। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ। তিনি বলেন, টাকা লুট করেননি, পালানোর দরকার নেই, সেফ এক্সিটের কিছু নেই। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। আন্দোলনকারী ছাত্রদের সাথে সরকারের দূরত্ব নেই মন্তব্য করে বলেন, যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। কথা বলেন সরকারি প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়েও। জানান, স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, ৯৯০ হজ এজেন্সির প্রায় ৩৮ কোটি টাকা হজ ওমরা খাতে অব্যবহৃত ছিল, যা ফেরত বুঝিয়ে দেওয়া হয়েছে। জানান, এ পর্যন্ত ৬০,০০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। শুরু হয়েছে পঞ্চম জাতীয় স্কোয়াশ টুর্নামেন্ট। সোমবার স্কোয়াশ কোর্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ৪ দিনের এই প্রতিযোগিতায় দেশজুড়ে আঞ্চলিক পর্যায় থেকে বাছাইকৃত ১৮০ জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন ৮০ জন। বসুন্ধরা স্পোর্টস সিটিতে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। স্কোয়াশ ফেডারেশনের নিজস্ব কমপ্লেক্স না থাকায় সম্প্রতি বসুন্ধরা গ্রুপের সঙ্গে ৫ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক অবকাঠামো ব্যবহার করে নিজেদের কার্যক্রম এগিয়ে নিতে পারবে ফেডারেশন। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাক্টিভ। ভবিষ্যতে স্কোয়াশের মতো অন্যান্য ইনডোরগুলোকে এগিয়ে নিতে ক্রীড়া কমপ্লেক্স করার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তরুণদের নেতৃত্বে ভয়হীন সমাজ গড়ার প্রত্যাশা প্রধান উপদেষ্টার, বললেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে জনগণের হাতে। ঢাকা সেনানিবাসের এমইএস এর ৫৪ নম্বর ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, এমন এখতিয়ার সরকারের আছে বলেছেন চিফ প্রসিকিউটর। কেউ কেউ ৭১ ভুলানোর চিন্তায় ব্যস্ত, বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরে গণভোট চায় জামায়াত, ইসির সাথে বৈঠক। দ্রুত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায়, এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।